সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের গভীর অবিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে। শনিবারের এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হলেও কালিবাফ স্পষ্ট করে দেন যে অতীত অভিজ্ঞতা ইরানকে সতর্ক করে রেখেছে। ইসলামাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত এক বছরেরও কম সময়ে দুবার আলোচনার মাঝামাঝি অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে, যা তেহরানের দৃষ্টিতে বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধাপরাধের শামিল। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমেরিকার প্রতি কোনো আস্থা নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান যে ইরান আলোচনায় অংশ নিলেও তা সম্পূর্ণ সতর্কতার সঙ্গে করছে। কালিবাফ আরও উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে চায় এবং ইরানি জনগণের অধিকার স্বীকার করতে প্রস্তুত থাকে, তাহলে ইরানও সমঝোতার জন্য প্রস্তুত থাকবে। তবে যদি ওয়াশিংটন আলোচনাকে শুধুমাত্র একটি প্রহসন বা প্রতারণামূলক কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তেহরানের নিজস্ব সক্ষমতার উপরে নির্ভর করে তার জাতীয় স্বার্থ রক্ষা করবে। তিনি সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আঘাতের সফলতা তুলে ধরে বলেন, এসব পদক্ষেপ প্রমাণ করে যে দেশটি তার সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে ইরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও প্রয়োজনে কঠোর অবস্থান নিতে পিছপা হবে না। আজ ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দল ইসলামাবাদের সেরেনা হোটেলে বৈঠকে বসবে। ইসলামাবাদে দায়িত্বপ্রাপ্ত তসনিম সংবাদদাতার বরাতে জানা গেছে, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর যদি যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধি দলের পূর্ব শর্তগুলো মেনে নেয়, তাহলে বিকেলে মূল আলোচনা শুরু হবে। তসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সঙ্গে প্রায় ৩০০ জনের একটি দল, তারা ইরানি প্রতিনিধি দলের আগেই পাকিস্তানে পৌঁছে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, রাজনৈতিক কমিটির প্রধান আবদেল নাসের হোমাতি, অর্থনৈতিক কমিটির প্রধান অ্যাডমিরাল আল আকবর আহমাদিয়ান, সামরিক কমিটির প্রধান এবং ইসমাইল বাকি, আইনি কমিটির প্রধান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ কামাল খাররাজি এর শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছে। গত 10 এপ্রিল তিনি তেহরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক হামলায় আহত হওয়ার পর ইন্তেকাল করেন। বিবৃতিতে জানানো হয়, 1 এপ্রিল তেহরানে বোমা হামলার সময় খাররাজির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার স্ত্রী শহীদ হন এবং তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শাহাদাত বরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইসরায়েলি শাসনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা। একই সঙ্গে এটি প্রমাণ করে যে এ ধরনের শক্তি শান্তি, কূটনীতি ও গঠনমূলক সংলাপকে ভয় পায়। বিবৃতিতে পবিত্র কুরআনের সূরা আত-তাওবার একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, আল্লাহ মুমিনদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই প্রেক্ষাপটে খাররাজির শাহাদাতকে সম্মান ও গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। ইরানের সর্বোচ্চ নেতা খাররাজির পরিবার এবং দেশের কূটনৈতিক ও একাডেমিক মহলের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রণালয় জানায়, তারা শহীদদের আদর্শ অনুসরণ করে দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অটল থাকবে। বিবৃতিতে আরও হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ দেশের মর্যাদা ও সম্মানের পথে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার আগে গুরুত্বপূর্ণ কিছু শর্ত পূরণের উপর জোর দিয়েছেন। তিনি তার এক্স পোস্টে উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে পূর্বের সম্মত দুটি বিষয় এখনও বাস্তবায়িত হয়নি: লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা। তার ভাষায়, এই দুটি শর্ত পূরণ না হলে আলোচনা শুরু করা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ নেয় এবং ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনার পথ তৈরি হয়। প্রস্তাবিত এই আলোচনার আগে 2 সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলোচনায় বসা মানেই যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি কূটনৈতিক ময়দানে সংঘাতের নতুন রূপ। ইরান একটি 10 দফা প্রস্তাবও দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা
প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে ইরানের অবস্থান অত্যন্ত কঠোর এবং সতর্ক। তারা যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার কথা পুনর্ব্যক্ত করে বলছে, শর্ত পূরণ ছাড়া কোনো আলোচনা সম্ভব নয় এবং এই প্রক্রিয়াকে তারা কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবেই দেখছে। ইরান আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রতি সতর্ক আশাবাদ ব্যক্ত করেন, তবে ফলাফল পূর্ব নির্ধারিত নয় বলেও ইঙ্গিত দেন। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে একটি শক্তিশালী দল ইসলামাবাদে আলোচনায় অংশ নেবে। ট্রাম্প আলোচনাকে কৌশলগত এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খোলার বিষয়ে তিনি আত্মবিশ্বাস মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি এই পথ ব্যবহার না করলেও আন্তর্জাতিক স্বার্থে এটি শিগগিরই খুলে যাবে এবং বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই বলেও দাবি করেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কিছুটা কূটনৈতিক ভাষায় আশাবাদ প্রকাশ করলেও সতর্ক করেন যে ইরান যেন আলোচনায় কৌশলী খেলা না খেলে। এতে বোঝা যায় আলোচনার পরিবেশ ইতিবাচক হলেও পারস্পরিক অবিশ্বাস এখনও রয়ে গেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী শক্তি হিসেবে নয়, বরং একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সায়েদ শেখ জানান, এই পর্যায়ে পৌঁছাতে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে, যেখানে তুরস্ক, সৌদি আরব এবং মিশর সহ একাধিক দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, আলোচনার আগে যেসব বিষয় নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি, যা আলোচনার পরিবেশ ও ফলাফল উভয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। নাবাতিয়া হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ আজ ভোরে ইসরায়েলি সামরিক স্থাপনার বিরুদ্ধে একাধিক অভিযানের ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে। শুক্রবার হিজবুল্লাহ মোট 58টি অভিযান পরিচালনা করে, যেখানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্যবস্তু করা হয়। এসব হামলা অধিকৃত দক্ষিণাঞ্চলের শহর আশদুদ পর্যন্ত বিস্তৃত হয়, যা তাদের সামরিক সক্ষমতার বিস্তারকে নির্দেশ করে। শনিবার রাত 1:40 হিজবুল্লাহর যোদ্ধারা শাম্মা এলাকায় একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একমুখী আক্রমণ ড্রোন ব্যবহার করে হামলা চালায়, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর আগে রাত 12:40 তারা মিসগাফ, আম ও মেতুলা বসতিতে রকেট হামলা চালায়। এছাড়া রাত 1:15 অধিকৃত সাফাদে ইসরায়েলি সামরিক অবকাঠামোর উপর রকেট হামলা চালানো হয়। এই হামলাগুলো নেবাতিয়াতে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে বলে জানানো হয়। ওই হামলায় লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্য নিহত ও আহত হন। হামলাটি সরকারি দপ্তরের নিকটবর্তী এলাকায় সংঘটিত হয়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। ঘটনাটি এমন এক সময় ঘটে যখন লেবানন সরকার ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। হিজবুল্লাহ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছে, সার্বভৌমত্বের কথা বলা হলেও বাস্তবে তা শত্রুর হামলার মুখে উন্মুক্ত রাখা হয়েছে। সংগঠনটি আরও সতর্ক করে বলেছে, চলমান হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও যদি কোনো প্রতিদান ছাড়াই ছাড় দেওয়া হয়, তাহলে তা দেশের নিরাপত্তা ও মর্যাদাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।